আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ সম্পর্কে দেখে নেব, যেটা তোমাদের বইয়ের একাদশ অধ্যায় রয়েছে। দেখো, আগের দিন প্রথম পর্ব হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, একাদশ অধ্যায়। আগের দিন আমরা এইগুলো পড়ে নিয়েছি। আজকে আমরা শুরু করব তার দ্বিতীয় পর্ব থেকে। দেখো, এগুলো পড়া হয়ে গেছে, এই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে শুরু করছি। দেখো, পিঁপড়েদের খাদ্যাভ্যাস সম্পর্কে বিজ্ঞানীদের মতামত লেখো। কি প্রশ্নটা আছে দেখো উত্তর। শীতের দিনে পিঁপড়েরা মাটির নিচে ঘর বেঁধে থাকে এবং মজুদ খাদ্য খায়। চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়। বাসায় সঞ্চিত কাটা পচা পাতা পচে গেলে তার উপরে এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়। এই ছত্রাক চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য। আর একরকম পিঁপড়ে দেখা যায় যারা নিজের পেটটাকে পরিবারের খাবারের জন্মিয়ে রাখার জন্য জ্বালা হিসেবে ব্যবহার করে। পিঁপড়ের খাদ্যাভ্যাস সম্পর্কে বিজ্ঞানীদের মতামত হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে, মৌমাছিদের সমাজ জীবন সম্পর্কে কি জানা যায়? দেখো, মৌমাছিরা তো সমাজবদ্ধ জীব। এরা উপনিবেশ বা পরিবার গঠন করে বসবাস করে। প্রতিটি মৌচাকে সাধারণত একটি রানী মৌমাছি, অসংখ্য শ্রমিক মৌমাছি এবং কিছু সংখ্যক পুরুষ মৌমাছি থাকে। শ্রমিক মৌমাছিরা আসলে রানীর মেয়ে, কিন্তু সংসারের সব কাজ তারাই করে। মৌমাছি সমাজে পুরুষদের সংখ্যা ও ভূমিকা কম। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর হয়ে গেল। পরে আছে দেখো, শ্রমিক মৌমাছির কাজ কি? এই যে বললাম শ্রমিক মৌমাছি, এরা কি কাজ করে? শ্রমিক মৌমাছিকে মৌচাকের যাবতীয় কাজ করতে হয়, যেমন রানীর যত্ন নেওয়া, নিজেদের উদর থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করা, ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টির রস সংগ্রহ করে আনা, মৌচাকের কুঠুরিতে মধু করে জমিয়ে রাখা এবং সবাইকে খাওয়ানো, মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা রাখা, চুলের সাহায্যে মৌচাক এবং মৌচাকে বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা। দেখো, শ্রমিক মৌমাছি এতগুলো কাজ করে। এরপরে দেখ কি রয়েছে, 9 প্রশ্নটা, ফুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা মারা যায় কেন? শ্রমিক মৌমাছির হুলের একদিকে খাঁজ কাটা আর একদিকে পেটটির সঙ্গে এমনভাবে আটকে থাকে যে শত্রুর শরীরে স্থূল হুল ঢুকলে সেটা তার পেটের থেকে ছিঁড়ে শত্রুর শরীরে আটকে যায়, ফলে শ্রমিক মৌমাছি মারা যায়। উই পোকারা গর্তের বাইরে ঘুরে বেড়ায় না কেন? উই পোকা অন্য পোকাদের মতো উই পোকার গায়ে খোলস থাকে না, ফলে বেশিক্ষণ রোদে তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শুকিয়ে যায়। তাই উই পোকারা গর্তের বাইরে বেরিয়ে এসে ঘুরে বেড়াতে পারে না। উই পোকারা কীভাবে কাঠ খায় তা বর্ণনা করো। গাছের কাঠে সেলুলোজ নামে এক ধরনের শর্করা থাকে, যা কোনো প্রাণী হজম করতে পারে না, কিন্তু উই পোকারা সেটি হজম করে। উই পোকাদের পেটে এক ধরনের জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। উই পোকা কাঠ খেয়ে সেই জীবাণুদের সাহায্যে হজম করে নেয়। বেশ, পরের প্রশ্ন দেখো, হাতির শুঁড় কিভাবে তৈরি হয়েছে? এটি কি কি কাজে লাগে? হাতির দেহের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো তার শুঁড়। হাতির নাক আর ওপরের ঠোঁট জোড়া লেগে লম্বা হয়ে শুঁড় তৈরি হয়েছে। শুঁড় দিয়ে হাতি বিভিন্ন কাজ করতে পারে, যেমন গাছের ডাল ভাঙতে পারে, জল শুষে মুখে ঢালতে পারে, ঘাস ছিঁড়ে মাটি ঝেড়ে মুখে পুড়তে পারে, শুঁড়ের সাহায্যে মাটিতে পড়ে থাকা ফল তুলতে পারে, শুঁড় ওপরের দিকে তুলে বাতাসের গন্ধ শুঁকতে পারে। পরের কোশ্চেন, হাতির দাঁত সম্পর্কে কি জানো? হাতির মুখের উপরে এক পাটি
একজোড়া দাঁত বাড়তে বাড়তে লম্বা হয়ে বাইরে বেরিয়ে আসে। হাতির দাঁত ৬-৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই দাঁত হাতিকে খাদ্য সংগ্রহে ও আত্মরক্ষার সাহায্য করে। ভারতীয় মেয়ে হাতিদের দাঁত লম্বা হয় না। হাতির সমাজ কেমন তা নিয়ে আলোচনা করো। দেখো উত্তরটা এমন আছে, হাতির দল বেঁধে একটি পরিবারের মতো থাকে। পরিবারের প্রধান হলো মা বা দিদিমা, অন্য সদস্যরা হলো তার মেয়ে, নাতি নাতনি। হাতি এমনিতে খুব শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু বাচ্চার কষ্ট সহ্য করতে পারে না। মানুষের মতো হাতিরাও সবসময় তার সন্তানকে চোখে চোখে রাখে। বিপদ বাড়লে কোনো হাতি সুর উঁচু করে ডাকতে থাকে, তখন দলের অন্য হাতিরা একত্রিত হয়ে সেই বিপদের মোকাবিলা করে। কোনো হাতি আহত হলে বা অসুস্থ হলে দলের সবাই তাকে ঘিরে রেখে পাহারা দেয়। পরের প্রশ্ন হলো, হাতি সমাজের নিয়ম লেখো। দেখো উত্তরটা এমন আছে, হাতি সমাজের নিয়ম খুব কড়া। পথ চলতে চলতে কোনো হাতির বাচ্চা দলছুট হয়ে পড়লে হাতির দল তাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু যদি দেখে ওই বাচ্চা হাতি মানুষের কাছে আশ্রয় নিয়েছে, তাহলে হাতির দল তাকে আর গ্রহণ করে না। ছেলে হাতিরা সম্পূর্ণ বড় হয়ে গেলে দল ছেড়ে একা একা করে, আবার কখনো দলের সঙ্গেও থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, হাতিদের সঙ্গে মানুষদের সংঘাত বাড়ছে কেন? দেখো উত্তরটা এমন আছে, হাতি জঙ্গলেই থাকতে ভালোবাসে, কিন্তু খাবার কম পড়ে গেলে হাতি লোকালয়ে ঢুকে ফসলের ক্ষেত বা ফলের বাগান থেকে খাবার সংগ্রহ করে। সেই সময় বাধা দিলে তারা ঘর বাড়ি ভেঙে দেয়, মানুষকে আঘাত করে। মানুষ হাতি চলাচলের রাস্তায় বন জঙ্গল কেটে ফেলে রাস্তা তৈরি করেছে, রেললাইন বোঝাচ্ছে, তাই হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। পরের প্রশ্ন হলো, শিম্পাঞ্জিদের আচরণ সম্পর্কে যা জানো লেখো। শিম্পাঞ্জিদের আচরণ অনেকটা মানুষের মতো। এরা পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে খোলা ভাঙে, বাদাম খায়, উইপোকার ঢিপিতে কাঠি ঢুকিয়ে উইপোকা শিকার করে। প্রতি রাতে গাছের ডালে ঘাস পাতা নিয়ে বাসা বানিয়ে এরা ঘুমায়। এরা মানুষের বন্ধু হয়, পোষ মানে, এবং পোষা শিম্পাঞ্জিরা মানুষের মতো আকার ইঙ্গিত অনেক কিছু বোঝাতে পারে। পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কাদের বলে? যেসব পাখিরা শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে এবং শীত কাটলে আবার নিজের জায়গায় ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে। যেমন বুনো হাঁস, কাজলা পাখি। পরিযায়ী পাখিরা সমতলের দেশে উড়ে আসে কেন? শীতের সময় পার্বত্য উঁচু অঞ্চলে খুব শীত পড়ে এবং মাটি বরফে ঢেকে যায়। এই অঞ্চলে তখন খাবার দাবার পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে, তাই সেখান থেকে পরিযায়ী পাখিরা সমতলের দেশে নেমে আসে। সমতলে ঠান্ডা কম আর খাবার দাবার প্রচুর মেলে। পরের কোশ্চেন হচ্ছে, কাকেদের স্বভাব সম্পর্কে আলোচনা করো। কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে। কাকেদের স্বভাব বসে, সেখানে শত শত কাক জড়ো হয়। কাকেরা সামাজিক জীব। যদি কোনো কাক বিপদে পড়ে, তবে ঝাঁকে ঝাঁকে কাক ছুটে এসে একসাথে বিপদের মোকাবিলা করে। 21 প্রশ্ন দেখো, মশার হুল ফোটানোর সময় কি ঘটতে পারে? মশা আমাদের শরীরে যে জায়গায় হুল ফোটায় সেখানে ফুলে যায়, জ্বালা করে। এছাড়াও মশার হুল ফোটানোর সময় মশার দেহে অবস্থিত ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া প্রভৃতি রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, মশার জীবনচক্র আলোচনা করো। দেখো, স্ত্রী মশা স্রোতহীন জলে ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বা কীট বের হয়। লার্ভারা জলের খাবার খেয়ে বড় হয়, তারপর পিউপা বা মুক্কিটে পরিণত হয়। পিউপা কিছু খায় না, কিছুদিন বাদে খোলস ত্যাগ করে পূর্ণাঙ্গ মশা হয়ে
জল থেকে বেরিয়ে উড়ে যায়। 23 প্রশ্নটা হলো অ্যানোফিলিস মশার গঠন ও স্বভাব বর্ণনা করো। দেখো এর উত্তরটা এমন আছে, অ্যানোফিলিস মশার বসার স্থানে সঙ্গে সূক্ষ্মকোণ প্রায় 45 ডিগ্রি কোণে বসে। এরা ওড়ার সময় ডানায় আওয়াজ করে। এদের ডানা সাদা কালো ছোপ থাকে। এরা প্রথম রাতে কামড়ায়। স্ত্রী অ্যানোফিলিস মশা স্রোতহীন পরিষ্কার জলে ডিম পাড়ে। অ্যানোফিলিস মশার ম্যালেরিয়ার জীবাণু বহন করে। পরের কোশ্চেন হচ্ছে এডিস মশার স্বভাব বর্ণনা করো। এডিস হলো খুব ছোট মশা। এরা বসার স্থানে পুরোপুরি সমান্তরালভাবে বসে। ওড়ার সময় কোনো শব্দ হয় না। এরা দিনের বেলায় কামড়ায়। এদের পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে। এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে। এরা ডেঙ্গুর জীবাণু বহন করে থাকে। দেখো পরের কোশ্চেন হচ্ছে কিউলেক্স মশার গঠন ও স্বভাব বর্ণনা করো। উত্তরটা হচ্ছে কিউলেক্স মশা বসার স্থানের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। এরা গভীর রাতে কামড়ায়। ওড়ার সময় কোনো শব্দ হয় না, তবে এদের ডানায় কোনো ছোপ থাকে না। কিউলেক্স মশা নোংরা জলে ডিম পাড়ে। এরা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে। দেখো আজকে দ্বিতীয় পর্বেও সম্পূর্ণ শেষ হলো না, তৃতীয় পর্বে আমাদের যেতে হচ্ছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।